আগে আসার জন্য আহ্বান করছি। শ্রদ্ধেয় সভাপতি, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে বলছি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, মাননীয় সভাপতি, মঞ্চে যারা আছেন, আমাদের পার্টির নেতৃত্ব, যারা আপনারা এখানে আছেন, যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই বাড়িগুলোতে দেখছি ছাদের ওপর যারা রয়েছেন, আমাদের গুরুজনেরা, আমার মায়েরা, বোনেরা, সহনাগরিকেরা, আমি সবার আগে এই রক্তদান শিবির যারা আয়োজন করেছেন, সকালে যারা রক্ত দিয়েছেন, এটাকে আয়োজন করার কাজে যারা এগিয়ে এসছেন, এলাকার মানুষজন যারা এই উদ্যোগের পাশে থেকেছেন, তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমাদের বামপন্থীদের ব্যাপারে এই কথা যারা আমাদেরকে পছন্দ করেন তারাও জানেন, যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও জানেন। বামপন্থীরা আমরা যেরকম আমাদের রাজনৈতিক কাজ, লড়াই সংগ্রামের কাজে থাকি, তেমন সামাজিক দায়িত্ব, সামাজিক কাজ পালন করার, সামাজিক দায়িত্ব পালন করার প্রশ্ন যখন আসে, আমাদের উপর হাজার আক্রমণ এসছে, মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে খুন হতে হয়েছে গত কয়েক বছরে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি পশ্চিমবাংলায়। তারপরও এই রক্তদান শিবির হতে পারে কি অন্য আর 5টা সাধারণ সামাজিক কাজ হতে পারে, আমাদের এই সামাজিক কাজগুলো আমরা বামপন্থীরা একদিনের জন্য বন্ধ রাখিনি, বন্ধ রাখবও না। এবং এই কাজগুলো আমরা করতে পেরেছি, এত প্রতিকূলতার মধ্যে আমরা করতে পেরেছি, তার একটা বড় কারণ হচ্ছে অনেক মানুষজন এরকম আছেন যারা হয়তো রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে একমত নন, তারা হয়তো আমাদেরকে ভোট দেন না, কি আর 5টা রাজনৈতিক প্রশ্নে আমাদের সমালোচনা করেন, কিন্তু সামাজিক কাজকর্মের ব্যাপারে তারা আমাদেরকে ভরসা করেন, আমাদের পাশে থাকেন। তাদের কাছে হয়তো কখনো কোনো মিটিং মিছিলে যাওয়ার আবেদন নিয়ে গেলে তারা আমাদের মিটিং মিছিলে আসবেন না, হয়তো আমাদের ব্রিগেড সমাবেশের জন্য তাদের কাছে যদি কোনো চাঁদা চাইতে যাই, কোনো টাকা চাইতে যাই, তারা সাহায্য করবেন না। কিন্তু যদি এলাকায় রক্তদান শিবির হয়, যদি ছেলে মেয়েদেরকে বই খাতা দেওয়ার কোনো কর্মসূচি নেওয়া হয়, যদি কোনো একটা স্বাস্থ্য শিবির করা হচ্ছে, যখন করোনার সময়, কোভিডের সময় আমাদের রেড ভলেন্টিয়াররা কাজ করছিল, সেই জন্য কোনো সাহায্যের দরকার হয়েছে, সবার আগে সেই সমস্ত মানুষ এগিয়ে এসে সাহায্য করেছেন। কারণ তারা জানেন যে আমি তৃণমূলের সমর্থক হতে পারি, কি আমি বিজেপির সমর্থক হতে পারি, অন্য কোনো দলের সমর্থক হতে পারি, কিন্তু সামাজিক কাজ করার জন্য যদি ওদের হাতে টাকা দিই, সেই টাকাগুলো চুরি হবে, সেই টাকাগুলো পিসি ভাইপোর কাজে লাগবে। কিন্তু যদি সিপিআইএমকে টাকা দিয়ে যদি বামপন্থীদেরকে সাহায্য করি, তাহলে ঠিক যাদের জন্য এই সাহায্যটা করছি সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাবে। এই সমস্ত মানুষ আছেন আমাদের রাজ্যে, আমরা জানি তারা আছেন বলেই এই ধরনের কাজে আমরা আরো বেশি করে উৎসাহ পাই। আগামী দিনেও আমরা তাদেরকে আমাদের পাশে পাবো, আমাদের আশা আছে। দেখুন, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সাধারণভাবে আপনারা জানেন এই মিটিং মিছিল এগুলো ভোটের আগে হয়। একটা ভোট হয়ে যাওয়ার পরে বেশ কয়েক মাস মিটিং মিছিল একটু কম হয়, একটু বন্ধ থাকে। আর বিশেষ করে এখন আমাদের বিধানসভার ভোটটা হওয়ার পরে বছর দুয়েকের মধ্যে আমাদের রাজ্যে আর কোনো বড় ভোট নেই, আবার পঞ্চায়েত ভোট আছে 2 বছর পরে, যদি ঠিক সময় পঞ্চায়েত ভোট হয়। সুতরাং এই সময় এত মিটিং মিছিল যে এখন আমাদের হচ্ছে, এখন এখানে সমাবেশ হচ্ছে, একটু পরে আমাদের আর একটা সমাবেশ পাশের এলাকায় আছে, আর কিন্তু আরো বিভিন্ন গোটা রাজ্য জুড়ে সমাবেশ হচ্ছে, সব জায়গাতে আমরা যাচ্ছি, ছুটছি, বড় বড় মিটিং হচ্ছে। এগুলো সাধারণভাবে ভোটের পরে হয় না, এগুলো যা হওয়ার ভোটের আগে হয়। কিন্তু ভোটের পরে এইবার হচ্ছে কেন, একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে, মানে ভোটের পরে একটা অদ্ভুত পরিস্থিতি চলে এসছে আমাদের রাজ্যে। দেখুন, আমার আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, একটু কালি এখনো রয়ে গেছে। আমার বিশ্বাস আপনাদেরও অনেকেরই আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি। না, আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে। দলটার সময় ছিল, এখন আর নেই। আজকেও দেখলাম দুপুরবেলা, আমি গতকাল সন্ধ্যেবেলা এবিপি আনন্দে একটা বিতর্কে ছিলাম গতকাল, তো এই বিভিন্ন লোক তৃণমূল থেকে চলে যাচ্ছে, মানে ওই মমতা ব্যানার্জি থেকে এখন ওই ঋত তৃণমূলে যাচ্ছে, কালীঘাট থেকে অন্য তৃণমূলে যাচ্ছে, এইসব চলছে। তো সেখানে আমি কথা প্রসঙ্গে এই কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূলের একজন প্রতিনিধি ওখানে ছিলেন, তো তাকে আমি কথা প্রসঙ্গে আমি অন ক্যামেরা যারা দেখেছেন গতকাল অনুষ্ঠানটা তারা হয়তো দেখেওছেন এটা, আমি তাকে কিছুটা ব্যঙ্গ করে ঠেস দিয়েই বললাম যে খুব বড় বড় কথা বলছো, তোমার দলে যারা আছে তারা খুব সাধু পুরুষ, তুমি একটু খবর নাও। একটু আগে তো দেখলাম মদন মিত্রর বউকে আর ছেলেকে ইডি থেকে তলব করেছে, এবার আবার ফোন করে মদন মিত্রকে আবার ফোন করো, জিজ্ঞেস করো এখন কোন দলে আছে। এতক্ষণ তো জানতে মদন মিত্র তোমাদের দলে আছে, আবার খবর নাও। বিশ্বাস করুন, যখন এই কথাটা বলছি, এবিপিতে প্রোগ্রামটা শুরু হয়েছিল 8টা থেকে, সুমন দে যে করে ঘন্টাখানেক সঙ্গে সুমন, এইটা আমি যখন বলছি তখন হয়তো 9টা 10-15 বাজে, 1 ঘন্টা 1.5 ঘন্টা অনুষ্ঠানটা হয়েছে। তো আমি আমার কথার মাঝখানে বেশি ফটো করছিল, তা বললাম তো আমাকে এখন আমার কথায় ফটো না করে একবার মদন মিত্রকে ফোন করে জিজ্ঞেস করো দুপুরবেলা পৌঁছালের কাছে ইডির ফোন গেছে, মদন মিত্র এখন কোন দলে আছে। ও বললো না আমার ফোন করা হয়ে গেছে, খবর নিয়েছি, ঠিকঠাক আছে বললো। বিশ্বাস করুন, প্রোগ্রামটা শেষ করে স্টুডিওর বাইরে গাড়িতে উঠলাম, এবিপি স্টুডিও থেকে আমার বাড়ি 10 মিনিট,
10 মিনিট পরে আমার বাড়িতে ঢুকলাম, টিভি চালালাম, ওই এবিপি চালালাম, দেখলাম দেখাচ্ছে যে মদন মিত্র নাকি এখন স্বর্ণকমল শাহর সঙ্গে মিটিং করছে, নাকি পরের দিন সকালবেলা মমতাকে সেরে অন্যদিকে যোগ দেবে। ঠিক তাই, আজকে বাড়ি থেকে বেরোনোর আগে দুপুরবেলা ভাত খাচ্ছি, বাড়িতে টিভিতে দেখে আসলাম যে মদন মিত্র এখন দল বদল করেছে, সব্যসাচীটাও এসে গেছে। দেখুন, আমি কথাটা বলছি কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে নয়, এ মরা লোককে নিয়ে আর কি ব্যঙ্গ করবো। এই এখন বলছে এই তৃণমূল ওই তৃণমূল, মৃত তৃণমূল, হ্যাঁ মানে ঋত তৃণমূল, ঋত তৃণমূল বলে তো কিছু নেই, তৃণমূল এখন মৃত তৃণমূল, তৃণমূল মরে গেছে। তো মরাত পার্টিকে নিয়ে কি ব্যঙ্গ করবো? আমি কোনো ব্যঙ্গ করার জন্য কথাটা বলছি না, কথাটা আমি এই কারণে বলছি, তাহলে এইটাই হবে বলুন তো, যারা বিজেপিকেও ভোট দিয়েছিলেন যে মানুষ, আমি জানি না এখানে কতজন মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, হয়তো খুব বেশি মানুষ দেননি এই বুথের বা এই এলাকার আমাদের যা ফলাফল, কিন্তু যে সমস্ত এলাকাতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, যাদের ভোটে এবার বিজেপি ক্ষমতায় এসছে, তারাও সবাই যে খুব হিন্দু মুসলমান করবেন বলে, খুব মারদাঙ্গা ভালোবাসেন বলে, তারা সবাই খুব সাম্প্রদায়িক বলে ভোট দিয়েছেন এমন নয়। অনেকে আছেন যারা চান না যে ধর্মে ধর্মে রোজ গন্ডগোল হোক, যারা চান না যে ধর্মের নামে মানুষে মানুষে দাঙ্গা হোক, কিন্তু তৃণমূলের অত্যাচার বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল, তারা মনে করেছিলেন যে এবার বিজেপিকে ভোটটা দিয়ে এরা এসে তৃণমূলকে জব্দ করুন। বিজেপিকে তারা ভোটটা দিলেন, কি হলো বলুন? আজকে 80 জন এমএলএ তৃণমূল কংগ্রেস থেকে জিতল। এই 80 জনের মধ্যে এমন কে আছে, এই দিকেই থাক কি ওদিকে থাক, এদের মধ্যে এমন কে আছে যে চোর নয়, যে খুনি নয়, যে ধর্ষক নয়? বলুন তো, তৃণমূলের কোন এমএলএটা রয়েছে? এদের মধ্যে কে সৎ রয়েছে? সব কটা চোর, সব কটা ছেঁচোর, সব কটা কেউ খুনি, কেউ ধর্ষক, সব কটা। তারপরে শুধুমাত্র এরা দল বদল করে বিজেপিতে গেল বলে এদের বিচার বন্ধ হয়ে যাবে, এদের ধরপাকড় বন্ধ হয়ে যাবে। কিছু তৃণমূলের নেতা এখন জেলে যাচ্ছে। আচ্ছা কেন বলুন তো? খালি তারাই জেলে যাচ্ছে যারা এবার ভোটে হেরেছে। ওই সুজিত বোস, শওকত মোল্লা থেকে শুরু করে ওদিকে অরূপ বিশ্বাস হেরে গেছে, তার ভাই স্বরূপ বিশ্বাস, যারা হেরে গেছে এইবার ভোটে, সব্যসাচী, হেরে যাওয়াগুলো খালি গ্রেপ্তার হচ্ছে, হেরে যাওয়াগুলো খালি জেলে যাচ্ছে। আর যারা এবার জিতেছে, এই ববি হাকিম, জাভেদ খান, ঋতব্রত ব্যানার্জি, এরা সব ধোয়া তুলসী পাতা, এরা সব সাধু পুরুষ। কোন পাপটা আছে? ঋতব্রত ব্যানার্জির নামে ধর্ষণের মামলা, ববি হাকিমের নামে ওর তো মানে জমি দখল থেকে শুরু করে বেআইনি বিল্ডিং তৈরি থেকে শুরু করে কলকাতা শহরকে মাফিয়াদের, ড্রাগ মাফিয়া থেকে শুরু করে বিল্ডিং মাফিয়াদের সর্বরাজ্য বানানো থেকে শুরু করে এহেন অপরাধ নেই যাও করেনি। জাভেদ খান একটার পর একটা বেআইনি ভাবে বিল্ডিং তৈরি করা, সরকারি জমি দখল করা, পুকুর ভরাট করা, গায়ের জোরে ভোট করানো, একটার পর একটা অপরাধ করে গেছে এরা। আজকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত বন্ধ, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ধরপাকড় বন্ধ। এই মদন মিত্র, আমি আপনাদেরকে বলছি, গতকাল যখন টিভিতে দেখানো হলো, তার আগে অব্দি মদন মিত্র অনেক বড় বড় কথা বলছিল। আমি মমতা ব্যানার্জির লোক, আমি মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী, ঋতব্রতর সঙ্গে যারা গেছে সমস্ত ভাগাড়ের পোচামাল, এদের সঙ্গে যাব না। কালকে দুপুরবেলা যখন মদন মিত্রের বউ ছেলের কাছে ইডির তলব গেল, তখন থেকে আমরা জানি মদন এই সময়ের অপেক্ষা, মদন মিত্র এবার সাইড চেঞ্জ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে এবার বিজেপি আশ্রিত তৃণমূলে যাবে, বিজেপির পায়ে গিয়ে ধরবে। তাই হলো। এবং এখান থেকে বলে দিচ্ছি, আজকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, 5 বছরের একটা বাচ্চাও জানে কি হতে চলেছে। মদন মিত্রের বউয়ের নামে, মদন মিত্রের ছেলের নামে যে তদন্ত ইডি শুরু করেছিল, সেই তদন্ত আর এক চুলো এগোবে না। এই যে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিল, এই যে বিজেপি ওকে আশ্রয় দিয়ে দিল, ওর বউ ছেলেকে আর ইডি ধরবে না। এরপরে যেহেতু নোটিশ পাঠিয়েছে, বড় জোর যেটা হতে পারে, হয়তো ওরা হাজিরা দেবে, একটু জিজ্ঞাসাবাদ হবে, বেরিয়ে এসে বলবে যে আমাদের কাছে যা প্রশ্ন করা হয়েছিল সব উত্তর দিয়েছি। মদন মিত্র আবার 2 দিন অভিষেক ব্যানার্জিকে গালাগাল দেবে, মমতা ব্যানার্জি সম্পর্কে ভালো ভালো ডায়লগ দেবে, দিদি এক সময় কত ভালো ছিল, দিদি এখন আর সেই দিদি নেই, দিদি এখন আমাদের ভুলে গেছে, দিদি এখন খালি ভাইপোকে চেনে, এসব নেকা নেকা কথা বলবে। তারপরে ওর বউ ছেলে বেরিয়ে আবার বাড়ি চলে যাবে। মদন মিত্র একটা সার্কাসে ভাঁড় সেজে ঘুরে বেড়ায়, মাল খেয়ে ভাঁড় সেজে ঘুরে বেড়াবে, আর ওর নামে যাবতীয় তদন্ত, যাবতীয় চুরি চুরি যা হয়েছে সব চাপা পড়ে যাবে। না ওর বউকে গ্রেপ্তার করা হবে, না ওর ছেলেকে গ্রেপ্তার করা হবে, না ওই মাতাল মদন মিত্রকে, না ওই বেহা লম্পট মদন মিত্রকে গ্রেপ্তার করা হবে। কিচ্ছু আর হবে না, যা হওয়ার গল্প শেষ হয়ে গেছে। এইটা দেখার জন্য এদেরকে ভোট দেওয়া হলো। যখন ভোটটা হয়ে গেল, দেখি ডায়লগ দিচ্ছে, দেখি বিজেপির নেতারা, যেদিন 4ঠা মে ভোটের ফলাফল বেরোচ্ছে, দেখি বিজেপির নেতারা ডায়লগ দিচ্ছে, দুপুর 12টার পরে যারা বিজেপিতে আসছে, দুপুর 12টার পরের বিজেপিকে আমরা নেব না। আরে দুপুর 12টার পরের বিজেপিকে কি নিবি না রে ভাই তোরা? বিকেল 5টার পরে যারা বিজেপি হচ্ছে, তাদের তো দেখছি 5টার পরে বিজেপি হলো, 7টার সময় এমপি হয়ে গেল।
বিকেল 5টায় যোগ দিল বিজেপি পার্টি অফিসে গিয়ে, 7টার সময় নাম প্রকাশিত হচ্ছে যে এরা আবার আমাদের রাজ্যসভার এমপি হচ্ছে। কদিন আগে গিয়ে প্রকাশ সিং বড়াইকে নিয়ে আজ থেকে 1.5 মাস আগে ওই সুকান্ত মজুমদার গিয়ে বলে এসছে, তুমি যত খুশি স্মাগলিং করো বাবা প্রকাশ, তুমি ভাইপোর হয়ে ভালো করে স্মাগলিং করো, কদিন পরে তোমার ব্যবস্থা হচ্ছে। কি ব্যবস্থা হলো না, তাকে দলে এনে রাজ্যসভার এমপি করে দিল। এই জিনিস চলবে পশ্চিমবাংলায়, চুরি করবে, ডাকাতি করবে, 15 বছর ধরে বাংলাটাকে এইভাবে লুট করলো। তারপর কি সহজ বিজেপির সঙ্গে বোঝাপড়া করে, আর মাঝখান থেকে কি হলো, এই সমস্ত গত 15 বছর ধরে এই এলাকায় আমাদের অঙ্কুরহাটি থেকে শুরু করে, বাঁকড়া থেকে শুরু করে, ওদের ধুলাগড় থেকে শুরু করে, এই বিস্তীর্ণ এলাকা সাক্ষী রয়েছে, ডোমজুর থেকে শুরু করে, সাতকাইল থেকে শুরু করে, ওদিকে চণ্ডীপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা সাক্ষী রয়েছে। আমাদের পার্টি অফিস লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, আমাদের কর্মীদেরকে মার খেতে হয়েছে, মিথ্যে মামলায় দিনের পর দিন জেল খাটানো হয়েছে, পুলিশে হয়রানি হুজ্জুতি পোহাতে হয়েছে, পঞ্চায়েতে ভোট করতে দেওয়া হয়নি। যাও বা পঞ্চায়েতে ভোট হলো, গণনা কেন্দ্রে কারচুপি হয়ে পঞ্চায়েত দখল হয়েছে। 15 বছর ধরে এইসব করে গেছে। আর এই সবকিছু করে তার ব্যাখ্যা কি না, সংখ্যালঘু এলাকায়, মুসলমান এলাকায় তৃণমূল ছাড়া আর কোনো পার্টিকে থাকতে দেওয়া যাবে না। সিপিএম কে থাকতে দেওয়া যাবে না, কংগ্রেসকে থাকতে দেওয়া যাবে না, আইএসএফ কে থাকতে দেওয়া যাবে না। কেন না, যদি মুসলমানের ভোট ভাগাভাগি হয়, তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি যদি মুসলমানের ভোট পায়, তাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, তাহলে নাকি বিজেপির হাত শক্ত হবে। তাই তুমি খাও না খাও, চাকরি বাকরি পাও না পাও, তোমার ছেলে মেয়ে কলেজে ভর্তি হোক কি না হোক, ফসলের দাম পাও কি না পাও, ঘামের মজুরি পাও কি না পাও, এলাকায় রাস্তা হোক কি না হোক, গ্রামীণ হাসপাতাল খুলুক কি বন্ধ হোক, যা পারে হোক, তবু বাপ বাপ বলে তৃণমূলকেই ভোট দিতে হবে। মুসলমান ভোট ভাগ করা যাবে না। তার জন্য সিপিএম কে মারবো, কাটবো, খুন করবো, পার্টি অফিস দখল করবো, ওদের বাড়ির মহিলাদেরকে ধর্ষণ করবো, সব করবো, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। 15 বছর ধরে এই রাজনীতি করেছে। 15 বছর ধরে এই রাজনীতি করে এখানকার যিনি এমএলএ হয়েছেন, এবার এমএলএ, তার আগের বার এমএলএ হয়েছিলেন, এখানকার যারা এমপি, এই রাজনীতি করে এমপি এমএলএ হয়েছে। তারপরে কি হলো, 15 বছর এইসব করার পরে ওদের পার্টি ক্ষমতা থেকে গেল। 15 বছর এই করার পরে পার্টি ক্ষমতা থেকে গেল। যেই ক্ষমতা থেকে গেল, অমনি এখানকার এমএলএ, এখানকার এমপি থেকে শুরু করে এই সব কটা লাক্ষর, সব কটা হারাম করে গিয়ে বিজেপির পায়ে দায়িত্ব দিল। যারা বলেছিল বিজেপিকে আটকানোর জন্য সবাই তৃণমূলকে ভোট দেবে, সিপিএম ভোট করতে আসলে মেরে সিপিএম কে তাড়াতে হবে, খুন করতে হবে, পঞ্চায়েত গাইড জোরে দখল করতে হবে, সব কটা লাট করে গিয়ে, সব কটা হারাম করে গিয়ে বিজেপির পায়ে দায়িত্ব দিল। ওদের তৃণমূলের পতাকা নিয়ে এখন শুভেন্দু জুতো পরিষ্কার করছে। আমাদের লাল পতাকা দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে। ওরা বিক্রি হয়েছে, আমরা বিক্রি হয়েছি। আপনাদেরকে বলছি, আমাদের লড়াই তৃণমূলের নেতাগুলোর বিরুদ্ধে ছিল, তৃণমূলের সাধারণ কর্মীদের সঙ্গে নয়। তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষের সঙ্গে তো নয়। তৃণমূলের সমস্ত ভোট দেওয়া সাধারণ মানুষকে এবং সাধারণ কর্মীদেরকে। অনেক মানুষ এই কারণেও তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়েছেন, কেননা তৃণমূল ছাড়া ভোট দেওয়ার আর কেউ ছিল না। সামনে আর কোনো দলকে টিকতে দেওয়া হয়নি। বিজেপির মতো একটা শক্তি, বিজেপির মতো একটা বিপদ, তাকে যেন তেন প্রকারে আটকাতে হবে। সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রী বাবার টাকা নয়, মানুষের, সাধারণ মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। কিন্তু এমন রাজনৈতিক ব্যবস্থা হয়ে গেল, যদি আমরা জিতি তবেই তোমার সরকারি প্রকল্প চলবে, যদি আমরা না জিতি তোমার সরকারি প্রকল্পের টাকা বন্ধ, সুযোগ সুবিধা বন্ধ। নানা রকম ভয়ে, নানা রকম চাপে, নানা রকম অত্যাচারে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিতে হয়েছিল, বাধ্য হয়ে তৃণমূলের মিটিং মিছিলে যেতে হয়েছিল। এরকমও অনেক মানুষ আছেন, তাদের কাছে বলছি, তাদেরকে আমরা বলছি, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু সামনের দিনের লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। একটা কথা যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখনও আমরা বলেছিলাম, একদিন না একদিন ঠিক তৃণমূলের পতাকা বিক্রি হবে বিজেপির কাছে। কমিউনিস্ট পার্টির পতাকা কোনোদিন বিক্রি হয়নি, কোনোদিন বিক্রি হবে না। আপনাদের সবাইকে বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে। সামনে পঞ্চায়েতের ভোট 2 বছর পরে, তার 1 বছরের মধ্যে লোকসভার ভোট হবে। আর কদিন আগে আপনারা দেখলেন ফলতার একটা ভোট বাকি ছিল, ফলতার ভোট হলো। ওই ফলতা ডায়মন্ড হারবার, ভাইপোর কেন্দ্র। ভাইপোর কত ডায়লগ। ডায়মন্ড হারবারে যখন আমরা কোনো পোলিং এজেন্ট দিতে পারতাম না, তখন ভাইপো ডায়লগ দিত, সিপিএম পোলিং এজেন্ট দিতে পারছো না, আমার কাছে এসো। যদি তোমাদের পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা না থাকে, লোক না থাকে, সিপিএম আমাকে এসে বলো, আমি সিপিএম এর হয়ে পোলিং এজেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। যখন পিসি যখন মুখ্যমন্ত্রী ছিল, ভাইপোর মুখে খই ফুটতো। পিসি যদি মুখ্যমন্ত্রী না হতো, এই অকাল কুশমন্ডল পাড়ার একটা শনি মন্দিরের কমিটিতে জেতার ক্ষমতা ছিল না। পিসি মুখ্যমন্ত্রী বলে ডায়মন্ড হারবারের এমপি হয়েছিল, হয়ে বড় বড় মুখে কথার খই ফুটতো। যখন পিসি যখন মুখ্যমন্ত্রী থাকলো না,
বলতো নাকি আমাদের পোলিং এজেন্ট নাকি ওরা জোগাড় করে দেবে। যেদিন পিসি মুখ্যমন্ত্রী থাকলো না, পোলিং এজেন্ট জোগাড় করা ছেড়ে দিন, মানে আমাদের পোলিং এজেন্ট ছাড়ুন, নিজের পোলিং এজেন্ট জোগাড় করতে পারলো না তাও ছেড়ে দিন, নিজের প্রার্থীকে পর্যন্ত ধরে রাখতে পারলো না, ওর প্রার্থী পর্যন্ত ভোট ছেড়ে পালালো, বললো আমার লড়ে আর দরকার নেই, আমার ভোট লড়া সব মিটে গেছে, আমি চললাম। ওর প্রার্থী পালালো, আমরা লড়াই করলাম। কদিনের মধ্যে আমাদের রাজ্যে রেজিনগরের উপনির্বাচন হবে, কদিনের মধ্যে আমাদের রাজ্যে নন্দীগ্রামের উপনির্বাচন হবে এবং বসিরহাট লোকসভার উপনির্বাচন হবে কয়েক মাসের মধ্যে, হয়তো পুজোর আগেই হতে পারে, বড়জোর পুজোর পরে পরেই হবে। এই উপনির্বাচনগুলোতে বাংলা নতুন করে দেখবে। বাংলায় এখন দুটো পক্ষ রয়েছে, একদিকে বিজেপি রয়েছে, একদিকে কমিউনিস্ট পার্টি রয়েছে, মাঝখানে আর কেউ নেই। বাকি গোটা বাংলা এবার ঠিক করুক, বাকি গোটা বাংলা ঠিক করুক। বাংলার সমস্ত রাজনৈতিক দল, সামাজিক শক্তি, সামাজিক প্রতিষ্ঠান যারা রয়েছে, এবং আমি খালি রাজনৈতিক দল বলবো না, রাজনৈতিক দল তো বটেই, আমরা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এর আগেও এক করেছি, কিন্তু আজকে খালি রাজনৈতিক দল নয়, এমনকি বিভিন্ন সামাজিক সংগঠন, অনেক আদিবাসী মানুষদেরকে নিয়ে কাজ করে, জনজাতির মানুষকে নিয়ে কাজ করে এরকম সংগঠন রয়েছে, দলিত মানুষকে নিয়ে কাজ করে এরকম অনেক সংগঠন রয়েছে, বাংলা ভাষার পক্ষে কাজ করে, বাঙালি জাতির আত্মমর্যাদার লড়াই করে এরকম অনেক সংগঠন রয়েছে। তারা সবাই হয়তো তৃণমূলপন্থী নয়, কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু ক্ষেত্রে তাদেরকেও তৃণমূলের প্রতি দুর্বল অবস্থান এর আগে নিতে হয়েছিল। আমরা তাদের সবার কাছে আবেদন করছি, আজকের রাজনীতিকে দেখে, আজকের বাংলাকে দেখে, আজকের ভারতের রাজনীতিকে দেখে আপনারা আপনাদের পক্ষ বাছুন। যদি আপনারা মনে করেন বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে, আমরা খোলা হাতে খোলা মনে আপনাদেরকে আবেদন করছি, আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা একসঙ্গে লড়াই করি এবং বিজেপিকে বুঝিয়ে দিই কত ধানে কত চাল। এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে 2029 সালে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে একের বিরুদ্ধে এক লড়াই হোক, সব পক্ষ এক হয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি। খালি তৃণমূল কংগ্রেসের যারা চোর, যারা খুনি, যারা ধর্ষক, তৃণমূলের চোর খুনি ধর্ষকদের জন্য আমাদের দরজা খুলবে না। তার বাইরে বাংলার যত সাধারণ মানুষ আছে, তার মধ্যে তৃণমূল সমর্থকদেরকেও বলছি, যারা এর আগে সমর্থন করেছেন, সবার কাছে আমরা আবেদন করছি, একসঙ্গে চলুন, এই লড়াই আমরা লড়ি, এবং এই লড়াই লড়লে বিজেপিকে হারানো সম্ভব, বিজেপিকে এই মাটিতে কবর দেওয়া সম্ভব। আপনারা দেখেছেন বিজেপিকে আমরা ফাঁকা মাঠ ছাড়িনি, ওরা জেতার পরে ওরা বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙবে। বুলডোজার নিয়ে সবার আগে কোথায় গেল? পৌঁছে গেল তপসিয়ায়। কেন? বাংলা এত জায়গা থাকতে ওরা জানে তপসিয়া এমন একটা জায়গা যেখানে সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ বসবাস করেন, প্রায় 100% মানুষ ওখানে ধর্মে মুসলমান। ওখানে যদি যাই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতে, যেখানেই যাব না কেন সিপিএম আসবে। তৃণমূল বিক্রি হয়ে গেছে আমাদের কাছে, তৃণমূলের আর ক্ষমতা নেই সামনে এসে দাঁড়ানোর, কিন্তু সিপিআইএম আসবে বুলডোজারের সামনে, সিপিআইএম আসবে উচ্ছেদ আটকাতে, সিপিআইএম আসবে বাড়ি ভাঙা আটকাতে। আর যেই সিপিআইএম আসবে, আমরা সেই ছবি দেখিয়ে গোটা রাজ্যে প্রচার করতে পারবো যে দেখো সিপিএম এর খুব মুসলমানের উপর দরদ, মুসলমান এলাকায় ওরা আমরা ভাঙতে গেছিলাম বাড়ি, সিপিএম চলে এসছে মুসলমানকে বাঁচাতে। তপসিয়াতে সেই ভেবে নিয়ে গেল বুলডোজার, আমরা আটকালাম, ওরা বাড়ি ভাঙতে পারলো না, ওদের বুলডোজার পিছু হটতে বাধ্য হলো, কিন্তু সেই প্রচার ওরা রাজ্য জুড়ে করা শুরু করলো। কিছু মানুষ ভাবলেনও যে হ্যাঁ সত্যি তো মুসলমানের বাড়ি ভাঙতে গেছিল, সিপিএম চলে গেছে মুসলমানকে বাঁচাতে, কিন্তু রাত পোয়াতে পারলো না। তার আগে গোটা বাংলা দেখলো যে বুলডোজার মানুষের শত্রু, সেই বুলডোজার মুসলমানেরও শত্রু, সেই বুলডোজার হিন্দুরও শত্রু। রাত পোয়াতে পারলো না, তার মধ্যে ওই বুলডোজার, শুভেন্দু অধিকারীর বুলডোজার তপসিয়া থেকে পৌঁছে গেল হাবড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, গরিব হিন্দু হকারের দোকান ভাঙতে, গরিব হিন্দু বস্তিবাসী ঝুপড়িবাসী মানুষের ঘর ভাঙতে, ঝুপড়ি ভাঙতে। গোটা বাংলা জুড়ে হিন্দু, মুসলমান, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, যারা কাজ করে খাচ্ছিলেন, উপার্জন করে খাচ্ছিলেন, হকারি করে খাচ্ছিলেন, গোটা বাংলা জুড়ে নির্বিচারে দোকান ভাঙা হলো। গরিব হিন্দু মানুষ, দলিত মানুষ, তপশিলি সমাজের মানুষ, তাদের বাড়িতে গিয়ে, আজ থেকে 2 মাস আগে বিজেপির লোক তাদের বাড়িতে গিয়ে হাত জোর করে ভোট চেয়ে এসেছিল, বলেছিল তুমি হিন্দু, আবার স্লোগান বানিয়েছিল জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে। আর ভোটের পরে স্লোগান হয়ে গেল জন্মেছিলে হিন্দু কুলে, ভোটের পরে গেলাম ভুলে। ভোটের আগে হিন্দু বলে ভোট চেয়ে এসেছিল, ভোটের আগে যে ছিল হিন্দু, ভোটের পরে সে হয়ে গেল বেআইনি দখলদার, গিয়ে তার বাড়িটাকে ভেঙে দিল। গোটা বাংলা জুড়ে গরিব হিন্দু কাঁদছে, গোটা বাংলা জুড়ে খেটে খাওয়া হিন্দু কাঁদছে, তাদের বাড়ি, তাদের দোকান
বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার ভেঙেছে। আমরা কমিউনিস্ট পার্টি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সব ক্ষেত্রে আটকাতে পারিনি, কিন্তু আটকানোর চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে পারিনি, যেখানে পারিনি জানবেন সেখানেও পারবো। সমস্ত গৃহহীন মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দিতে এই সরকারকে আমরা বাধ্য করব। প্রত্যেকজন হকারকে তার কাজের জায়গা ফিরিয়ে দিতে এই সরকারকে আমরা বাধ্য করব। যদি আপনারা সবাই আমাদের সঙ্গে দেখেছেন, বারুইপুরের ঘটনা আপনারা সবাই দেখেছেন। আমাদের পার্টির নেতা লায়েক একজন শিক্ষক, গত কয়েক বছরে ওখানকার শয়ে শয়ে ছেলে মেয়েকে, কে হিন্দু কে মুসলমান কোনোদিন কেউ দেখতে যায়নি, কেউ হিন্দু মুসলমান দেখার দরকার আছে কখনো মাথায় আসেনি। শয়ে শয়ে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বিনা পয়সায় পড়াশোনা করিয়ে মানুষ করিয়েছে। কমিউনিস্ট পার্টির একজন কর্মী, কমিউনিস্ট পার্টির সংগঠক, যখন তৃণমূল নিয়ম করে দিয়েছিল কোন সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পতাকা ছাড়া আর কোনো পতাকা থাকবে না, তৃণমূল ছাড়া আর কোনো পার্টি করা যাবে না, তৃণমূল যখন এই নিয়ম জারি করে দিয়েছিল, হুকুম জারি করে দিয়েছিল, তখন ওই বারুইপুরে দাঁড়িয়ে বুক ঠুকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সন্ত্রাসের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে একজন লায়েক আলী। আজকে সেই লায়েককে মিথ্যে মামলায়, সাজানো মামলায় জেল খাটাচ্ছে। আমরা বলছি পৃথিবী উল্টে যাক। আপনার 27টা কেস দিয়েছেন তো শুভেন্দু অধিকারী, 27টা মামলা সাজিয়ে দিয়েছেন। আপনি 27,000 মামলা সাজিয়ে লায়েকের নামে দিন। আপনাকে চ্যালেঞ্জ করছি, লায়েক আলীকে জেল থেকে বার করে আমরা লড়াই আবার এনে দাঁড় করাবো। আপনার কত ক্ষমতা রয়েছে ওকে জেলে আটকে রাখার? আপনার কত ক্ষমতা রয়েছে লায়েক আলীকে জেলে আটকে রাখার? আমরা দেখব। এরকম ভাবে অনেককে জেলে ঢুকিয়েছিলেন, এরকম ভাবে অনেককে জেলে ঢুকিয়েছিলেন, জেল খাটিয়েছিলেন যখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে শুভেন্দু অধিকারীর চেয়ার আমরা দেখেছিলাম। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এখন সাপের 5 পা দেখেছেন, মিথ্যে মামলায় জেল খাটাচ্ছেন। আবার বলছেন নাকি গুন্ডা দমন আইন আনবে, বিজেপি আনবে গুন্ডা দমন আইন। কারা বলছে গুন্ডা দমন আইন আনবো? কোন পার্টি বলছে? যে পার্টি নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে, এমন একটা পার্টি। ওরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলে গুন্ডা, আর ওই গোপাল পাঠাকে বলে হচ্ছে সমাজসেবক। যারা নেতাজিকে গুন্ডা বলে আর গোপাল পাঠাকে সমাজসেবক বলে, তারা নাকি আনছে গুন্ডা দমন আইন। আপনার ওই আইন গুন্ডা দমন আইন না বিরোধী দমন আইন আমাদের জানা আছে। কি করবেন? মিথ্যে মামলায় জেল খাটাবেন। মিথ্যে মামলায় 1 বছর পর্যন্ত আদালতে বিচার না করিয়ে জেলে আটকে রাখার হুমকি দিচ্ছেন তো? তার বিরুদ্ধে আদালতে যা লড়াই হচ্ছে, আদালতে যা লড়াই হচ্ছে, যা হচ্ছে হবে, সেই লড়াই তো লড়াইয়ের মতো করে হবে। কিন্তু আমরা এইটুকু বলছি, আপনি বড়জোর আমাদেরকে এই তৃণমূলের লোকগুলোর মতো ওই চুরির কেসে, ডাকাতির কেসে, ধর্ষণের কেসে জেলে ভরতে পারবেন না। তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। আপনার এই গুন্ডা দমন আইনে কালকে জেলে যেতে পারি, আপনার অন্যান্য সাজানো মামলায় লায়েকের মতো জেলে যেতে পারি। কিন্তু এইটুকু বলছি, বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে, বুলডোজার দিয়ে গরিবের ঘর, গরিবের দোকান ভাঙার বিরুদ্ধে লড়তে গিয়ে যদি কালকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়, জানবেন মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে চলে যাব। আর জেল থেকে যেদিন বেরোবো, যদি বিনা বিচারে 1 বছরও জেল খাটি, বিনা বিচারে 1 বছর জেল খাটার পরেও যেদিন জেল থেকে বেরোবো, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে বিজেপি বুলডোজার চালাবে সেখানে গিয়ে আবার দাঁড়াবো। এইটা করার জন্যই জন্মস্থান। আমার কথাকে আমি আপনাদের কাছে শেষ করছি দুটো কথা বলে। 6টা 28 আজানের সময়, তার মধ্যে আমি বলা শেষ করছি। আজানের পরে সব্যসাচিতা বলবেন, আমাদের বাকি সংগঠকরা বলবেন, নেতারা বলবেন। আমি আমার কথাকে শেষ করছি দুটো কথা বলে। SIR যে নাম ডিলিট হয়েছে, সেই নাম ফিরিয়ে আনার জন্য কি করণীয়, কি কাজ না, সেগুলো সব্যসাচিতা ও অ্যাডভোকেট হিসেবে অনেক ভালো বলতে পারবে, সেগুলো বলবে। আমি খালি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা খালি কথা বলছি। এখন আমাদের সরকার এত রকমের ক্ষতিপূরণের গল্প শোনাচ্ছে, যে কোনো সরকারি সম্পত্তি ভাঙলে ক্ষতিপূরণ, সরকারি গাড়ির কাজ ভাঙলে ক্ষতিপূরণ, ইত্যাদি ইত্যাদি। আমরা বলছি সুপ্রিম কোর্ট অব্দি SIR নিয়ে যা লড়াই আমাদের করার, মোস্তারি বানুরা লড়াই করেছে, এই সব্যসাচিতা বিকাশ দ্বারা মামলা করেছে, ফিরদৌস শামীমরা মামলা করেছে, তার ফলাফল কি হয়েছে, কতদূর হয়েছে আপনারা জানেন। আর একটা দাবি নিয়ে আমাদের এখনো সুপ্রিম কোর্টে যাওয়া বাকি আছে। দরকার হলে আজ বাদে কাল, দরকার হলে কেন, অবশ্যই যাব। ধরুন আমার নামটা ভোটার লিস্টে ছিল, SIR করে আমার নামটা বাদ দেওয়া হলো, তারপরে আমাকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হলো। ট্রাইব্যুনাল হয়েছে এখান থেকে গোটা বাংলা ট্রাইব্যুনাল জোকায়। এখানে আপনি থাকেন তাও অঙ্কুরাটিতে, হাওড়াতে, যিনি থাকেন কোচবিহারে, যিনি থাকেন জলপাইগুড়িতে, দিনাজপুরে, তাকেও এখন ট্রেন বুক করে সারা রাত জার্নি করে কলকাতায় লজ ভাড়া, হোটেল ভাড়া নিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করা, তার হিয়ারিংয়ে যাওয়া, এইসব করতে হচ্ছে। তার কাজকর্মের ক্ষতি, তার
অর্থ ব্যয় হচ্ছে, পরিশ্রম, 3-4 দিন 5 দিন 10 দিন 20 দিন এইভাবে কেটে যাচ্ছে। এসআইআর এর নাম কাটা গেছে বলে তার অনেকের পাসপোর্টের রিনিউয়াল আটকে যাচ্ছে, পাসপোর্ট আটকে যাচ্ছে, অনেকের সরকারি প্রকল্প আটকে যাচ্ছে, ব্যাংকে সমস্যা হচ্ছে, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছে না, এরকম ঘটনা ঘটছে, আমাদের সাথে নিয়ে আসছে হচ্ছে। সবচেয়ে বড় কথা যে সামাজিক অসম্মান, এসআইআর এর নাম কাটা গেছে মানে তুমি বাংলাদেশি, তোমায় ওপারে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, এই অপমান হচ্ছে। এত কিছুর পরে ট্রাইব্যুনালে আপিল করে যদি আমার নামটা আবার এসআইআর এ ফিরে আসে, তার মানেটা কি? আমার নাম কাটাটা অন্যায্য ছিল, মাঝখানে আমার যা হয়রানি হলো, আমার টাকা খরচা হলো, আমার সামাজিক অসম্মান হলো, সরকারি প্রকল্প থেকে আমার নাম কাটা গেল, সবগুলো অন্যায্য ক্ষতি হলো আমার। তা যদি হয়, এই সরকার এই বিজেপির সরকার এত ক্ষতিপূরণের গল্প শোনাচ্ছে, যদি আমার এই ক্ষতি হয়ে থাকে, অন্যায্যভাবে যদি এসআইআর এ আমার নাম কাটা গিয়ে থাকে, পরে যদি আমার সেই নাম আবার এই ট্রাইব্যুনালে ফিরিয়ে আনে, তাহলে আমার এই ক্ষতিপূরণ হিসেবে ইলেকশন কমিশনারের মাইনে কেটে ইলেকশন কমিশনারের সম্পত্তি বাজেয়াপ্ত করে, ইলেকশন কমিশনের সম্পত্তি নিলাম করে কেন আমায় ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাব এবং তার ফয়সলা, তার মীমাংসা আমরা ওখান থেকে করব। এবং আমার শেষ কথা আপনাদের কাছে, এবং অনেকের ধারণা বিজেপি যে সিস্টেম বানিয়ে ফেলেছে, যদি ব্যালটে, অনেকে এখন বলছেন দেখবেন যে ব্যালটে ভোট হলে বিজেপি হেরে যাবে, কিন্তু মেশিনে ভোট হলে বিজেপিকে হারানো যাবে না, ওরা এমন সিস্টেম বানিয়ে ফেলেছে। আপনাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন, যদি মেশিনে ভোট হয় জানবেন তাহলেও বিজেপি হারবে। কথাটা আমি এমনি এমনি বলছি না। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে ধরুন রেলের দোকান ভাঙা হচ্ছে, হকারের দোকান ভাঙা হচ্ছে, কখন ভাঙতে যাওয়া হবে, কোন দিন কোন স্টেশনে রাত্রি কটার সময় যাওয়া হবে, আমরা আগে থেকে কোথা থেকে জানছি বলুন তো? আমাদের তো জানার কথা নয়। নোটিশে তো লেখা থাকে না যে কবে ভাঙতে যাওয়া হবে, নোটিশে খালি লেখা থাকে যে অমুক দিন অব্দি সময় দিলাম, যদি অমুক দিনের মধ্যে তোমার না হয় তাহলে দোকান না সরাও, তারপরে যে কোনো দিন আমরা ভেঙে দিতে পারি। তারপরে ঠিক কখন রেল ভাঙতে যাবে, লোকাল থানা থেকে পুলিশ নিয়ে যাবে কিনা, আরপিএফ কখন যাবে, এগুলো আমাদের কারোর জানার কথা না। ওরা কাউকে না জানিয়েই যায়, কেন ওদের লক্ষ্য থাকে যেন লোক জড়ো না হতে পারে, জাস্ট যাবো ভাঙবো বেরিয়ে যাবো, যাতে কোনো বিক্ষোভ না হয়, জড়ো না হয়, ঝামেলা না হয়। তারপরেও কেন এরকম হচ্ছে বলুন তো? কি করে এরকম হচ্ছে বলুন তো? যেখানে যেখানে রেল স্টেশনে ওরা হকার তুলতে আসছে, সেখানে আমাদের পার্টির কর্মীরা শয়ে শয়ে হাজারে হাজারে জমায়েত করে আগে থেকে গিয়ে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকছে। এমন তো নয় যে রোজ রাত্রিবেলা ওখানে আমরা সারা রাত বসে থাকি। তাহলে ঠিক ওই দিন কিভাবে পৌঁছচ্ছে? এ তো জানে তো খালি কবে কোন স্টেশন ভাঙা হবে, জানে রেলের একদম টপ অফিসাররা, আরপিএফ এর একদম টপ অফিসাররা। আমরা কি করে জানছি? আমরা জানছি কারণ সরকারের ভেতরের লোক, রেল কর্তৃপক্ষের ভেতরের লোক, পুলিশের ভেতরের লোক আমাদেরকে জানাচ্ছে। আমাদের কাছে এই খবর আসছে, আমাদের কাছে এই ফোন আসছে যে সরকারি চাকরি করি, সরকারের নির্দেশে পেটের দায়ে আমাকে এখন ওই দোকানগুলো ভাঙতে যেতে হবে, কিন্তু আমারও একটা পরিবার আছে, আমারও সন্তান আছে। আজকে অন্য একটা মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে তার দোকানটাকে ভেঙে, তার বাড়ি ভেঙে, তার সন্তানকে পথে বসিয়ে বাড়ি ফিরে আমি নিজের সন্তানের সামনে দাঁড়াতে পারবো না বাবা হিসেবে। তাই আমিও একটা রক্ত মাংসের মানুষ, সরকারি চাকরি করি, চাকরির দায়ে সরকারের নির্দেশে আমি বুলডোজার নিয়ে পৌঁছচ্ছি, আপনারা লাল পতাকা নিয়ে পৌঁছন। আমরা যাওয়ার আগে আপনারা পৌঁছন, আমাদেরকে আটকে দিন আপনারা। ওই সিস্টেম এখন আর মোদির একার সিস্টেম নেই, ওই সিস্টেম এখন মোদির পকেটে নেই। যত দিন যাচ্ছে, আজকে যে দিল্লিতে সোনাম বাংচু অনশন করছে, সারা দেশ জুড়ে যে ছেলে মেয়েগুলো আজকে পরীক্ষায় বসতে গিয়ে প্রতারিত হয়েছে, আত্মহত্যা করতে হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে, আর বেহায়া সরকারের বেহায়া শিক্ষামন্ত্রী নিজের চেয়ারে এখনো বসে আছে। আজকে সেই ছেলে মেয়েগুলোর বাবা, অতীতে বাবা মা, অতীতে যে পার্টিকে যে ভোট দিয়ে থাকুক না কেন, আজকে নিজের সন্তানের চোখের দিকে তাকিয়ে পরের বার আর বিজেপিকে ভোট দিতে যাবে। তাই জানবেন যে এই সিস্টেম আর বিজেপির পকেটে নেই, এই সিস্টেম একা মোদির পকেটে নেই। এই যত দিন যাবে, ইলেকশন কমিশন থেকে শুরু করে, বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, আইন আদালত সিস্টেমের মধ্যেও মোদির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই বিক্ষোভ ধীরে ধীরে আরো বাড়বে। এই বিক্ষোভের সঙ্গে আছে, বিক্ষোভের সামনে সারিতে আছে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্টরা লাল পতাকা সঙ্গে রয়েছে। আপনাদের সবাইকে সঙ্গে চাই, এই লড়াই আমরা লড়বো, আপনারা সঙ্গে থাকলে এই লড়াই আমরা জিতবো। কোনো ভয় পাবেন না। বিজেপি এসছে ক্ষমতায়, না আসলে ভালো হতো, আটকানো যায়নি। তৃণমূল সরকার চালিয়েছে এমন, আমরা সরকার চালিয়েছি 34 বছর। যেদিন চলে গেছিলাম হেরে গেছিলাম, কিন্তু বিজেপি মুক্ত বাংলা রেখে গেছিলাম। এরা 15 বছর এমন সরকার চালালো, বিজেপির হাতে বাংলাকে তুলে দিয়ে চলে গেল। আমরা চাইনি বিজেপি আসুক, কিন্তু এসছে বলে দুশ্চিন্তা করবেন না। বিজেপি সরকারে থাক কি না থাক, আমরা আছি, কমিউনিস্ট পার্টি আছে, আমরা রাস্তায় আছে। আমরা থাকতে কারোর কিচ্ছু হতে দেবো না, আমরা থাকতে কারোর কিচ্ছু হতে দেবো না। আমরা আছি, ভরসা রাখুন, সঙ্গে থাকুন। বিজেপির দিন শেষ হবে বাংলায় এবং ভারতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।